এ ৫ই আগস্ট এই গণঅভ্যুত্থানের পরে আমরা জানি যে অন্ততপক্ষে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেক রকম মামলা আছে। আপনার নামেও মামলা হয়েছে। আপনার নামে কয়টি মামলা আছে? কি মামলা আছে বা কি মামলা আছে? ধন্যবাদ আপনাকে। আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মামলার প্রসঙ্গে যদি আসি, আমার নামে খুব বেশি মামলা নেই। আমার নামে একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, একটি হত্যা মামলার আসামি হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে মামলার এজাহারে যে আমি যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে, সেই হত্যাকাণ্ডের উস্কানিদাতা সাংবাদিকদের মধ্যে একজন। আমি নাকি সরকারকে উস্কানি দিয়েছি হুম। এবং সেই এজাহারে বলা হয়েছে যে আহ, আমি সহ আরো যেসব সাংবাদিক সেই মামলার আসামি তারা সকলে মিলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে দেখা করে হত্যাকাণ্ডের সম্পর্কে সমর্থন জানিয়েছেন, আন্দোলনকে দমন করার জন্য নিপীড়ন চালাতে বলেছেন। এইসব অভিযোগ করা হয়েছে। কিন্তু আমার জায়গা থেকে যদি আমি বলি যে আমি কিন্তু সাংবাদিক হিসেবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার শেষ 2 বছর কোন রকম কোন সরকারি প্রোগ্রামে আমি যেতে পারতাম না। কারণ আপনাদের মনে আছে 2018 সালে যখন রাতের ভোট হলো, রাতের ভোটের পরে নির্বাচন কমিশনে আমি একটি বক্তব্য রেখেছিলাম এবং সেই বক্তব্যে বলেছিলাম, সম্ভবত আমি প্রথম সাংবাদিক হিসেবে প্রকাশ্যে বলেছিলাম যে রাতে ভোট হয়েছে, অর্থাৎ রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে, পরের দিন সেই ফলাফল ঘোষণা করা হয়েছে, যেটি খুবই অগণতান্ত্রিক অন্যায় একটি আচরণ সরকার করেছে। এবং এই ঘটনার পরে সেদিনই আমাকে তখনকার সরকারি গোয়েন্দা সংস্থা থেকে নানা রকম ভয়ভীতি দেখানো হয় এবং সেদিন থেকে আমার টকশো নিষিদ্ধ করে দেওয়া হয়, আমাকে কোনো টকশো করতে দেওয়া হয়নি। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে, গণভবন থেকে শুরু করে সরকার প্রধানের যত রকম সরকারি প্রোগ্রাম ছিল সেখানে আমাকে কালো তালিকাভুক্ত করা হয়, আমাকে গোয়েন্দা নিষিদ্ধ সংস্থা করা হয়। কারা আপনাকে হুমকি ধামকি দিয়েছে আর কেমন হুমকি ধামকি দিয়েছে? ডিজিএফআই থেকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমি যেন কোনো রকম কোনো টকশো না করি, কোনো ধরনের কোনো কথাবার্তা টেলিভিশনে না বলি। এবং আমি যখন তখন নিয়মিত একটি টকশো করতাম, সেই টকশো থেকেও আমাকে প্রত্যাহার করা হয়। আচ্ছা। তো মানে যদি করেন তাহলে কি হবে? মানে হুমকিটা কি ছিল? আচ্ছা, এখন এখানে তো সমস্যাটা হচ্ছে হুমকিটা তো সরাসরি আমাকে দেওয়া হয় না। বাংলাদেশের টেলিভিশনগুলির বাস্তবতা আপনি জানেন বা আমরা সকলেই জানি কম বেশি। হুমকিগুলো সাধারণত আসে যখন কোনো নিচের দিকের রিপোর্টার কোনো সরকারের দৃষ্টিতে কোনো অপছন্দের কাজ করে, তখন আহ, নিউজের যিনি প্রধান থাকেন বা বার্তা সম্পাদক তাদেরকে বলা হয় যে এই রিপোর্টটি যাবে না বা এটি বন্ধ করতে হবে। আর যখন সংশ্লিষ্ট প্রধান, বার্তা প্রধান বা ওইরকম সিনিয়র কেউ কোনো অপছন্দের কাজ করেন, তাদের অপছন্দের, তখন সরাসরি মালিক পক্ষকে হুমকি দেওয়া হয় যে ওনাকে এখান থেকে সরিয়ে দেন। এবং আমার ক্ষেত্রেও সেটিই হয়েছে। জি, আচ্ছা। আ মানে আমি জানি যে সাংবাদিকদের অনেকের ব্যাংক হিসেবেও তলব করা হয়েছে, সম্ভবত আপনারও তলব করা হয়েছে। সেটির কি কোনো আপডেট দিতে পারেন? মানে তারপর কি হলো? আচ্ছা, ব্যাংক হিসাব তলবের আগের থেকেই একটু বলা দরকার। সেটি হচ্ছে যে 5ই আগস্ট যখন সরকারের পতন হলো, নতুন সরকার তখনও দায়িত্ব গ্রহণ করেনি। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো বাংলাদেশে সেই অর্থে কোনো সরকার ছিল না, আমরা সবাই জানি। 8 তারিখে রাতে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন। এবং এই সময়ই সাংবাদিকদের নামে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকায় অনেকজন সাংবাদিকের নাম ছিল, প্রায় 40-50 জন। এবং তা বলা হচ্ছে যে এরা সব হচ্ছে ফ্যাসিবাদের দোসর সাংবাদিক এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রেস ক্লাবে এই তালিকা দেওয়ার পর থেকেই কিন্তু এই যে তালিকায় যাদের নাম ছিল তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া শুরু হয়। এবং আমি যতটুকু মনে করতে পারি যে ওর কিছুদিন পরেই এই সাংবাদিকদের সকলের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার কিছুদিন পরে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়। তারপরে খুবই অভিনব একটি ঘটনা বাংলাদেশে ঘটে, সেটি হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয় দুর্নীতি দমন কমিশনে। সেই চিঠিতে আমি সহ অনেক সাংবাদিকের নাম উল্লেখ করে বলা হয় যে এদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন কি অভিযোগ, কি অপরাধ, কি তদন্ত, কিছুই আমরা জানি না। তো আমি তখন একটু খোঁজ নেবার চেষ্টা করলাম যে চিঠিটা আসলে কেন লেখা হয়েছে, কি হয়েছে। তারপরে জানা গেল যে আমাদের কোনো অবৈধ উপার্জন আছে কিনা, অবৈধ সম্পদ আছে কিনা, সেগুলো দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখবে। এবং তারই অংশ হিসেবে দুদক বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় যে এদের সকলের ব্যাংক হিসাব জব্দ করা এবং তলব করার জন্য। তো তার মধ্যে সকলের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, তলব করা হয়েছে। আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে প্রথমে আমি জানতে পারি যে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, কিন্তু পরে আমি দেখলাম যে আমি একদিন পেট্রোল পাম্পে গ্যাস তেল নিতে গিয়ে দেখি আমার কার্ড চলছে না। আরেকটা জায়গায় দিলাম, সেখানেও চলছে না। পরে ব্যাংকে যোগাযোগ করলাম, ব্যাংক একটু কাচুমাচু করে আর কি, সরাসরি বলে না। তারপরে ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আমাকে ফোন করে জানালেন যে এরকম একটা নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংক থেকে, আপনার অ্যাকাউন্ট তো আসলে স্থগিত থাকবে, ফ্রিজ করা থাকবে।
তো আমি চিঠি দেখতে চাইলাম, তারা আমাকে কোনো চিঠি দেখাতে পারেননি। কিন্তু আমি জানি যে চিঠি দেখাতে পারেননি বা দেখাতে চাননি, হয়তো যে কারণেই হোক, ব্যাংক হিসাব আমারটাও জব্দ করা হয় এবং তলব করা হয়। 1 মাস সময় দেওয়া হয়েছিল। এই 1 মাস পরে গত সপ্তাহে আমি দেখলাম যে হঠাৎ করে আমার ক্রেডিট কার্ড চালু হয়েছে। চালু হয়েছে কিভাবে বুঝলাম? আমার যে নেটফ্লিক্স এর অটো অটো কি বলে এটিকে, অটো ডেবিট হয়, সেটা হোল্ড ছিল। গত মাসেরটা যায়নি, এ মাসেরটা হঠাৎ করে মেসেজ আসছে যে টাকা কেটেছে ওখান থেকে। তারপরে আমি আবার একটু চেক করলাম, আরেক জায়গায় দোকানে গিয়ে কার্ড দিলাম, দেখলাম যে কার্ড চালু হয়েছে। তার মানে হচ্ছে যে 1 মাস পরে আমার যে ফ্রিজ করা হয়েছিল সেটি উইথড্র করা হয়েছে। এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নেই, কিন্তু আমার হিসাব তলব করা হয়েছে। আচ্ছা, আমি আরেকটু। তলবের মধ্যে আবার বিবরণ ছিল ডিটেইল, হ্যাঁ। যে গত 5 বছরে সকল ব্যাংক লেনদেন, বিশেষ করে 2 লক্ষ টাকার উপরে যত রকম লেনদেন হয়েছে, সেগুলোর তথ্য এবং সেগুলোর কাগজপত্র সহ বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এই পাঠিয়েছেন? হচ্ছে ব্যাংক হিসাব জব্দের। আমি পাঠিনি, এটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, এবং ও যেসব আচ্ছা। ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে হুম, তারা সেগুলো পাঠিয়েছে। আচ্ছা।